আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আরেকটা বিয়ে করেন। বিয়ে করার কারণ ছিল আমি মেয়ে হয়ে জন্মেছি বলে। তখন আমার বাবা আমার আম্মাকে ছেড়ে চলে যায়। এর কিছুদিন পর আবার ফিরে আসে, ফিরে এসে আমার মায়ের কাছে মাপ চায়। আমার মাও কোনো কিছু না চিন্তা করেই মাপ করে দেন, কারণ স্বামী বলে কথা। আমার একটা ভাই হয় সৎ মায়ের ঘরে। তখন আমার আম্মাকে নিয়ে, আমার সৎ ভাইকে নিয়ে, আমার বাবা আমার মাকে নিয়ে ঢাকা চলে যায়। আমি আমার নানা নানুর কাছেই থাকতে শুরু করলাম। তারপর আমার ভাই হঠাৎই অসুস্থ হয়ে যায়। আমার মা অনেক কষ্ট করে তাকে সুস্থ করে। আমার মা অনেক ডাক্তার দেখায়, নিজে অনেক যত্ন করে। সৎ সন্তান, তাও আমার মা অনেক করেছে তার জন্য। এভাবেই আমার মায়ের সংসারটা শুরু হলো আবার নতুন করে। তার কিছুদিন পরে আমার বাবা আমাকে নেওয়ার জন্য আসে আমার নানা বাড়িতে, কিন্তু আমি যাই না। আমি আমার নানা নানুর কাছেই থাকতে শুরু করি। আমার বাবা হঠাৎই আমার মাকে ছেড়ে সৎ ভাইকে নিয়ে আবার পালিয়ে চলে যান। আমার মা ঘরের সমস্ত জিনিসপত্র পেয়েছেন, কিন্তু আমার বাবাকে পাননি। আমার বাবা চলে যান অনেক দূরে। তার অনেক বছর চলে গেল। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার বাবা আবার তখন ফিরে আসেন। এর মাঝে আমার মা কিন্তু কখনো আমার বাবাকে ছেড়ে দেওয়ার মতো চিন্তাও করেনি। অপেক্ষা করেছে, হয়তো ভেবেছেন যে তিনি ফিরে আসবেন। আমার বাবাও ফিরে এসেছেন। ফিরে এসে আমার মাকে বিদেশ পাঠিয়ে দেন। তখন আমি মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার মাও বিদেশ চলে যান। আমার মা বিদেশ গিয়ে সেখান থেকে টাকা ইনকাম করে ওনাকে টাকা পাঠাতেন। আমার মার সাথে তখন তার সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়, কারণ আমার মা ইনকাম করে টাকা পাঠাচ্ছে সেজন্য। আমার মা যখন টাকা দেওয়া বন্ধ করে দেন, তখন আবার আমার আব্বার সাথে আমার আম্মার যোগাযোগ বন্ধ হয়ে যায়, কারণ উনি কখনোই স্বার্থ ছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাননি। এভাবেই আমার ক্লাস 7-এর বছর পার হয়ে যখন আমি ক্লাস 8-এ উঠি, তখন হঠাৎই একটা ছেলের সাথে আমার 8ই অক্টোবর 2019-এ পরিচয় হয়। সেখান থেকেই তার সাথে আমার বেশ ভালো যোগাযোগ, কথাবার্তাও হয়। ছোট ছিলাম, খুব ভালো বুঝতাম না, সেজন্যই তার সাথে আমি কথা বলে আমার কাছে ভালো লাগতো। এর মাঝে আমার মা বিদেশ থেকে দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমার বাবা এই কথা শুনে আমার মার সাথে আবার সম্পর্কটা ঠিকঠাক করে নিয়েছেন। ওই যে বারবার আমার মার কাছে ক্ষমা চাইলে আমার মা ক্ষমা করে দেন, এবারও আমার মা ক্ষমা করে দিয়েছেন। এদিকে এই ছেলেটার সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বললে হবে না, তাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার মার সাথে যখন আমার বাবার সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, তখন আমার বাবা আর আমি মিলে আমার মাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাই। আর যখন এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাই, যে ছেলেটার সাথে আমার কথা হয়েছে সে থাকে ঢাকাতে। আমি আমার মাকে রিসিভ করতে গিয়ে আমার মা বাবাকে একসাথে নিয়ে আমি ওই ছেলেটার সাথে দেখা করি। আমরা সেখানে দেখাও করে, কথাবার্তা হয় পরিবার নিয়ে। সেখান থেকে ফিরে এসে বাড়িতে আসার পর আমার বাবা আমাকে অনেক বকাবকি করে এবং আমাকে অনেক খারাপ ব্যবহার করে। আমাকে অকথ্য খারাপ কথাও বলেছে, কেন আমি ওই ছেলের সাথে যোগাযোগ করেছি, কেন দেখা করেছি, এটাকে কেন্দ্র করে। তখন ওই মুহূর্তে আমার পরিবার আমাকে ওই ছেলেটার সাথে যোগাযোগ করতে দেয়নি। আমার বাবাও আমার মার টাকা খাওয়ার জন্য, যতদিন আমার মায়ের হাতে টাকা ছিল ততদিন ভালো ব্যবহার করেছে। আস্তে আস্তে যখন আমার মায়ের টাকা কমতে শুরু করলো, সেও আমাদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করলো। একবার নাকি উনি খুব অসুস্থ হয়ে গিয়েছেন, আর অসুস্থতার কথা বলে আমার মায়ের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়েছেন। আমার মার টাকা শেষ, আমাদের সাথে আবার সম্পর্ক খারাপ হয়ে গেল। এদিকে আমিও তার সাথে যোগাযোগ করতে পারছি না। রাগে ক্ষোভে অভিমানে আমি চিন্তা করেছি, যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে যাব। তবে আমার বয়সটা এতটাই ছোট ছিল, সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস আমার হয়তো বা, কিংবা বয়স আমার ওই মুহূর্তে হয়নি, কিন্তু আমি তার সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। 3ই জুন 2020 সালে সে এসে আমাকে শ্রীমঙ্গল থেকে ঢাকায় নিয়ে যায়। আমি আমার জমানো টাকা, আমি সেই টাকা দিয়ে বিয়ে করে ফেলি কাজী অফিসে গিয়ে। বিয়ের পরের দিন সে আবার খিল খেতে চলে যায়। আমার শ্বশুরবাড়ি গাজীপুর, আর ও ঢাকা খিল খেতে থাকতো, এখানেই কাজ করতো। আমাদের রিলেশনের কথা ওর ফ্যামিলির সবাই জানতো, আমার ফ্যামিলির সবাই জানতো। আমি যেদিন বিয়ে করি সেদিন থেকেই তাদের বাড়িতে কাজ করতে শুরু করি। কখনো রান্না করতে জানতাম না, ওদের বাসায় সিলিন্ডার গ্যাস রেখে আমাকে মাটি চুলায় রান্না করতে দিয়েছিল আমার শাশুড়ি। এভাবেই যায় কিছুদিন। আমার হাজবেন্ড সপ্তাহে একদিন বাড়িতে আসে, মঙ্গলবার রাতে এসে বুধবার থেকে বৃহস্পতিবার চলে যেত। আমার শাশুড়ি এটা একদমই ভালো মনে করতেন না, আমাকে কথা শোনাতেন। আমাদের কোনো রুম ছিল না, আমাদের শাশুড়ির রুমে মাটিতে আমাদেরকে শুতে দিতেন। আমার হাজবেন্ড আসলে আমাকে ওর কাছে যেতেও দিতে চাইতেন না, নানান কাজের অজুহাতে আমাকে তার থেকে দূরে রাখতেন। একদিন কোরবানি ঈদে বট রান্না করতে করতে আমি হঠাৎই চুলায় রান্না বসিয়ে দিয়ে সেই মুহূর্তে আমার শাশুড়ি গোশালে ছিল। তখন আমার দেবর আমাকে ডাক দিয়ে একটা কার্টুন দেখাচ্ছিলেন। আমার বয়সটা কম ছিল,
কোনো মেয়ে এত অল্প বয়সে বিয়ে করে কিনা আমি জানি না, আমি করেছি, সেই জন্যই অত ভালো কিছু বুঝতাম না, যার কারণে দেবর যখন আমাকে ডাক দিয়েছে আমিও তার সাথে বসে বসে কার্টুন দেখতেছিলাম। আমার হাজবেন্ডও আমার পাশেই ছিল। আমার শাশুড়ি হঠাৎই গোসল থেকে বের হয়ে এসে আমাকে খুব বাজে বাজে কথা বলতে শুরু করলো। আমি নাকি ফোলাপাইনের মতো সিন্নি পেয়েছি মোবাইলে, পাই না ওনার ছেলেকে নাকি আমি গিলে খাই। তখন আমার হাজবেন্ড কথাটা শুনতে পায়, আমাকে বারবার জিজ্ঞেস করেছে মা এমন কথা কেন বলে, সে কি তোমার সাথে প্রায় খারাপ ব্যবহার করে? কিন্তু আমি কিছুই বলিনি, আমি বলেছি যে আমি কিছুই জানি না। আমার স্বামী যখন ঢাকায় চলে যাচ্ছে তখন রাস্তায় আমার শাশুড়িকে ডেকে নিয়ে বলেছে, মা ও বাচ্চা মানুষ, ও ছোট মানুষ, এভাবে তার সাথে কথা বলবেন না, সে কষ্ট পায়। আমার শাশুড়ি সেখান থেকে ফিরে এসে ঘরে এসে অশান্তি শুরু করলো, আমি নাকি আমার স্বামীর কাছে কুটনামি করেছি, আমি নাকি চুগলখড়ি করেছি, আমি নাকি তার নামে আমার স্বামীর কাছে বিচার দিয়েছি। এভাবেই সবসময় আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। আমার স্বামীও ঢাকার খিলক্ষেতের চাকরি ছেড়ে দিয়ে গাজীপুর চলে আসেন একেবারেই। আমি হঠাৎই কনসেপ্ট করে ফেলি, আর আমি কনসেপ্ট করে ফেলেছি এটা আমি নিজেও জানতাম না। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি অন্ধকার থাকতেই সবসময় ফজরের সময় উঠে যেতাম, উঠে ঘরের সমস্ত কাজ করতাম, তবুও আমার শাশুড়ি মানুষের কাছে, আমার স্বামীর কাছে বলতো আমি নাকি 10টা 12টাতে ঘুম থেকে উঠি। আমি জানি না ঠিক 10টা 12টা কয়টাতে হয়, আমি সবসময় অন্ধকার থাকা অবস্থায় উঠে যেতাম। এভাবে আমার হাজবেন্ডও হঠাৎ রাগের মাথায় আলাদা হয়ে যায়। আমি তখন প্রেগনেন্ট ছিলাম, ওই প্রেগনেন্ট অবস্থায়ও আমার শাশুড়ি সবসময় ডেকে ডেকে তার ঘরে নিয়ে আমাকে দিয়ে কাজ করাতেন। হঠাৎই আমার ব্লিডিং হতে শুরু করে, আমি আমার শাশুড়িকে বললাম, উনি কোনো পাত্তাই দিল না। তখন মাত্র আমার হাজবেন্ডের বেতন ছিল 7,500 টাকা, এর মধ্যে 4,000 টাকাই আমার শাশুড়ির হাতে দিতে হতো, বাকি টাকা দিয়ে আমরা ঘর ভাড়া, আমাদের খাওয়া খরচ চলতো। এভাবেই আমাদের সংসারটা যেত। আশেপাশের অনেক মানুষ বলেছে বউকে একটু ডাক্তার দেখান, কেন হঠাৎই ব্লাড যাচ্ছে, কিন্তু আমার শাশুড়ি কোনো পাত্তাই দিত না। আমার শাশুড়ি বলতো এটা নর্মাল বিষয়, আমাদের সময়েও এরকম পেটে বাচ্চা থাকতো আর ব্লিডিং হতো, এটা মেয়েদের হয়। উনি কোনোভাবেই আমার কথায় কান দিলেন না। একবার আমার শাশুড়ি গ্রামের বাড়িতে যায়, আর তখন ওই সুযোগে আমি ওনার বাসায় অনেক দিন যাইনি, ইচ্ছা করেই যাইনি, আমার শরীর ভালো ছিল না। কিন্তু উনি এসেই আমার হাজবেন্ডকে অনেক অভিযোগ করতে থাকে, আমি কেন তার ঘরে গেলাম না, কেন তার ঘরের কাজ করে দিয়ে আসলাম না। আর আমার স্বামীও না বুঝে আমাকে অনেক মারধর করতে শুরু করলো, এবং আমাকে টেনে হিসড়ে তার মায়ের ঘরে নিয়ে যাচ্ছিল, যে আমার পেটে বাচ্চা বেঁচে থাকুক আর মরে যাক, তার মায়ের কাজ সবার আগে করতে হবে, তার মায়ের সেবা যত্ন, তার বাবার সেবা যত্ন সবার আগে করতে হবে। আমার হাজবেন্ড আমাকে এতটা মারলো, মারতে মারতে বলেছিল তোর বাচ্চা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, কিন্তু আমার মা বাবার কাজ তোকে সবার আগে করতে হবে। ওর কথাটাই আল্লাহ কবুল করেছেন, তারপরের দিনই আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আজকে 3 বছর হলো আমার বাচ্চা নষ্ট হওয়ার, আমি এখনো মা হতে পারিনি। আমার শাশুড়ি আজও আমাকে ডাক্তার দেখাতে যেতে বলেনি, কিংবা আমার শাশুড়ি তখনও আমাকে ডাক্তার দেখায়নি। আমার শাশুড়ির একটাই কথা, আমার দোষেই বাচ্চা নষ্ট হয়েছে, কিন্তু আমার কোনো দোষ ছিল না। আমার শাশুড়ির উস্কানিমূলক কথার কারণে আমার হাজবেন্ড রাগের মাথায় আমাকে মেরেছে, এবং আমার বাচ্চাটাও নষ্ট হয়ে গিয়েছে। আমি আজও মা হতে পারিনি। এর মাঝে আমি আমার মায়ের কাছ থেকে কিছু টাকা পয়সা এনে ঘরের ফার্নিচার কিনেছি, কিন্তু আমার শাশুড়ি আমাকে বলে ঘরের ফার্নিচার না কিনে একটা রুম করো। আমি তাই করলাম, আমার স্বামী কিস্তি উঠালো, আমার মার কাছ থেকেও কিছু টাকা এনে আমি একটা রুম করলাম, কিন্তু সেই রুমেও আমার ঠাঁই হলো না, সেখানেও আমার শাশুড়ি জায়গা করে নিল। এমনও করেছে আমার শাশুড়ি যে আমি গোসল করতে গেলে সেই পানিটাও সে আমাকে দিত না। আমার শাশুড়ি আমাকে টয়লেটে গেলেও সেখানে বাথরুমে পানি খরচ করে সেই পানিটুকুও আমি খরচ করতে দিত না। কতভাবেই যে আমাকে কষ্ট দিয়েছে। আমার তৈরি করে রুমটাতে আমাদের ঠাঁই হলো না, পানি ব্যবহার করতে দিত না, ওয়াশরুম ব্যবহার করতে দিত না, সমানে গালিগালাজ করে বেড়াতো। এখন আমরা আলাদা। আরো অনেক কথা আছে যা বলার মতো না, বলতে গেলে দিন শেষ হয়ে যাবে, কিন্তু কথা শেষ হবে না। আমি এখন অনেক কষ্টে ভুগি আমার বাচ্চার জন্য, আমার শাশুড়ির জন্য আমি মা ডাক শুনতে পারিনি। আল্লাহ এখন আমার বাচ্চা দান করে না। মাঝে মধ্যে আমার শাশুড়ির কথা শুনলে মরে যেতে ইচ্ছা হয়। যখন আমার বাচ্চা পেটে ছিল তখন আমার বাচ্চা নষ্ট করার জন্য অনেক কথা বলতো, সবাই আমার বাচ্চা নষ্ট করতে চাইতো। আমার বাচ্চা হলো নাকি রিজিক উঠে যাবে তাদের। এখন আল্লাহ বাচ্চা দেয় না, এখন আমাকে কথা শোনায়। আমার পরে যাদের বিয়ে হয়েছে তাদের সবারই বাচ্চা হয়েছে, সবার বাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু একটা বারও আমাকে ডাক্তার দেখানোর প্রয়োজনীয়তা মনে করেনি। আলহামদুলিল্লাহ, আমার হাজবেন্ড অনেক ভালো, সে আমাকে যতটুকু মানসিক সাপোর্ট করা দরকার ততটুকুই করে। তার জন্যই আমি এতটুকু পর্যন্ত বেঁচে আছি, নাহলে অনেক আগেই হয়তো মরে যেতাম। আমি এখন কি করব আমাকে একটু বলবেন, আমার সহ্য হচ্ছে না। আমার শাশুড়ির কথা শুনতে শুনতে আলাদা হয়েও উনি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আসলে আপু কি বলবো, আহ
ধন্যবাদ। প্রথমেই আপনি আমাকে গল্প পাঠিয়েছেন। আর দ্বিতীয় কথা হলো, শ্বশুরবাড়ি কখনো আপন হয় না। সেটা অনেক মেয়ের জীবনে আপন হয়ে যায়, অনেক মেয়ের জীবনে আপন করে নিতে পারে না। জীবনের শেষ সময়টা পর্যন্ত সেটা শ্বশুরবাড়িতেই থাকে। শ্বশুরবাড়িটা এমন একটা জায়গা যেখানে আপনাকে সবাই হয়তোবা শত্রু মনে করবে, তবে অনেক পরিবার আছে আমাদের দেশে যে ছেলের বউকে নিজের সন্তানের মতোই মনে করে। আমি এতটুকু বলবো, যার স্বামী ভালো তার পৃথিবী ভালো, তার জন্য পৃথিবীটা। যার স্বামী ভালো না তার জন্য পৃথিবীটা একটা দোজক। যেখানে আপনার স্বামী আপনাকে অনেক মানসিক সাপোর্ট দিচ্ছে, সেখানে আসলে আমি আপনাকে বলার মতো কিছুই নাই, কারণ আপনার হাজবেন্ড আপনাকে সাপোর্ট দিচ্ছে, আর চেয়ে বড় সাপোর্ট আর কি বলেন। সারা পৃথিবীর মানুষ আপনাকে সান্ত্বনা দিলেও আপনার যে বুঝটা আসবে না, আপনার হাজবেন্ড আপনাকে একটু জড়িয়ে ধরলেই আপনার সেই বুঝটা চলে আসবে। কারণ আমরা একটা সময় হাজবেন্ডের কাছেই আশ্রয় চাই, যে আমাদের সুখ শান্তিটা আসলে স্বামীর কাছেই। তো আমি এতটুকু বলবো, স্বামীর সাথে ভালো থাকুন। শাশুড়ি বেশি অতিরিক্ত জ্বালাতন করলে অনেক দূরে চলে যান, দুজনে অনেক দূরে কোথাও বাসা নিয়ে থাকেন, যোগাযোগ না রাখাটাই উত্তম আমি মনে করি। কারণ যেখানে আপনার জন্য সমস্যা হবে সেখান থেকে একটু দূরে থাকলে সম্পর্ক ভালো থাকে, কাছাকাছি থাকলে কখনো সম্পর্ক মজবুত থাকে না, সুন্দর থাকে না। আমাদের দেশে একটা জিনিস হয় কি, সবাই মিলেমিশে শ্বশুর শাশুড়ি ননদ দেবর একসাথে একই ফ্যামিলিতে থাকতে চায়। তবে এটা না করে আমার মনে হয় যে সবাই মেহমান হিসেবে সবাই সবার বাসায় আসা যাওয়া করবে, এভাবে থাকাটা ভালো। শ্বশুরবাড়িতে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার ততটুকু সাপোর্ট তো অবশ্যই ছেলের বউ এবং ছেলে হিসেবে দেওয়া উচিত। তবে যেখানে অশান্তি থাকে সেখান থেকে দূরে থাকা উত্তম। আর আম, আপনার মা বাবা এখানে অনেকটাই দায়ী, বিশেষ করে আপনার বাবা অনেকটাই দায়ী। যার বাবা নড়বড়ে, যার বাবার ছেলে মেয়ের প্রতি কোনো দায়িত্ব থাকে না, সেই ছেলে মেয়ের আসলে সুখ শান্তিটা হতে ভাগ্যের দরকার হয়। আপনার যেখানে বাবার পরিচয় দিয়েও অনেক কিছুই করতে পারেন না, কারণ আপনার বাবা বারবারই আপনাদেরকে রেখে রেখে চলে যায়। আসলে পৃথিবীতে মেয়েদের পিতৃ পরিচয় বা বাবা থাকাটা খুব প্রয়োজন। আপনার বাবা তো থেকেও নাই, সেজন্য আপনার শাশুড়ির থেকেও আপনার বাবার দোষটা আমি বলবো যে অনেক বেশি। ভালো থাকুন আপু, হাজবেন্ডের সাথে অনেক মিলেমিশে থাকুন। স্বামী ভালো হলে পৃথিবীটা একটা নারীর জন্য কতটা জান্নাত সেটা শুধু ওই মেয়েটাই জানে যার স্বামী ভালো। আপনার যেহেতু স্বামী ভালো, আপনি মিলেমিশে থাকুন। আর আমার মনে হয় যে শাশুড়ির সাথে যদি আপনার অনেক বেশি ঝামেলা হয় তাহলে দূরে গিয়ে সংসার করুন, মাঝে মাঝে বেড়াতে আসবেন, শাশুড়ি মাঝে মাঝে আপনাদের এখানে বেড়াতে যাবে, তাহলে হয়তো বা দুজনের মধ্যে সম্পর্কটা অনেক ভালো থাকবে।